এইবার তুই আমার কথা শোন। আমি যা প্রশ্ন করব তার সব সঠিক জবাব দিবি। যদি একটাও মিথ্যে কথা বলেছিস তাহলে তোর এখান থেকে বেঁচে ফেরা হবে না, সোজা তোকে উপরে পাঠিয়ে দেব। তো যা বলছিলাম, তুই তো অনেক দিন ধরে আরাফাত চৌধুরী সাহেবের সাথে মিলে আমাদের সব টাকা মেরেছিস, তাই না? হ্যাঁ, উনি আমাকে এই বুদ্ধি দিয়েছিল। আমি এমন করতে চাইনি। উনি আমাকে অনেক লোভ দেখায় আর আমি লোভে পড়ে ওইসব করে নেই। বলে কাঁদতে থাকে। তখনই মাহাতিম বলে, কান্না বন্ধ কর। কান্না বন্ধ কর, না হলে জিবা কেটে কুকুরকে খাইয়ে দেব। ম্যানেজার ভয়ে সাথে সাথে কান্না থামিয়ে দেয়। এবার দ্বিতীয় প্রশ্ন, আমার বাবা মায়ের মৃত্যুর জন্য কে দায়ী, তুই নাকি আরাফাত চৌধুরী? তখন ম্যানেজার সবকিছু বলতে থাকে। বিশ্বাস করুন স্যার, আপনার বাবা মায়ের মৃত্যুর পিছে আমার কোনো হাত নেই। আমি ওই দিন লুকিয়ে শুনেছিলাম এই আরাফাত চৌধুরী প্ল্যান করেছে আপনার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করিয়ে ওদের মেরে ফেলবে। আমি আপনাদের বলে দিতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ভয় দেখায়। যদি আমি আপনার বাবাকে এই কথা বলে দেই তাহলে ও আমার পরিবার সহ আমাকে মেরে ফেলবে। তাই আমি আর ভয়ে আপনার বাবাকে কিছু বলতে পারিনি। ওনাদের মৃত্যু দেখা ছাড়া তখন আমার আর কোনো উপায় ছিল না। বলে আবারও কান্না করে দেয়। তখনই মাহাতিম ওর গার্ডদের বলে, ওকে কেটে নদীতে ভাসিয়ে দিয়ে আয়। ম্যানেজার বলল, এমন করবেন না স্যার, আমি কিছু করিনি। আমি তো আপনাকে সব কিছু বলে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিন। তোরা কি শুনতে পাচ্ছিস না আমি কি বলছি? ওকে এখনই আমার সামনে থেকে নিয়ে যা আর কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দে। বলে মাহাতিম চলে যায়। গার্ডরা এসে নিয়ে যায় ম্যানেজারকে। ম্যানেজার আকুতি মিনতি করে কেঁদে বলেই যাচ্ছে গার্ডদের তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু গার্ডরা কি আর ওকে ছেড়ে দেবে নাকি? রিমি সকালে ফ্রেশ হয়ে উঠে নিচে যায়, দেখে ওর শাশুড়ি মা কিচেনে রান্না করছে আর কাজের লোকেরা অন্য পাশে বাকি কাজ করছে। রিমি তখন কিচেনে যায় আর ওর শাশুড়ি মাকে বলে, মা, আমিও আপনাকে হেল্প করি। ওর শাশুড়ি ওকে দেখে বলে, আরে মিমিমা, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? আর একটু পরে উঠলেও তো হতো। আর তোমাকে কোনো হেল্প করতে হবে না মা, তুমি নতুন এসেছো, কিছুদিন ঘুরো ফিরো, আমি একাই করে নেব। আর কাজের লোকেরা তো আছেই আমাকে হেল্প করার জন্য। সমস্যা নেই মা, আমিও এখন থেকে আপনাকে হেল্প করব। বলে রিমি জোরাজুরি করতে থাকে কাজ করবে বলে। তখন রিমির শাশুড়ি রিমি হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে, হেল্প করবে না হয়। এখন তাহলে এই কফিটা বরং আয়নকে দিয়ে আসো, এটাই তোমার কাজ। রিমি মনে মনে ভাবল, কোথায় ভাবলাম কাজের বাহানায় ওনার থেকে দূরে থাকবো কি? শাশুড়ি মা তো আমাকে সেই ওনার কাছেই পাঠাচ্ছেন। ধুর বাবা, ভালো লাগে না। কি হলো রিমিমা, কি ভাবছো? না মা, কিছু না। আচ্ছা তাহলে কফিটা নিয়ে যাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আয়ান কিন্তু আবার ঠান্ডা কফি খায় না। ঠিক আছে মা, আমি নিয়ে যাচ্ছি। বলে কফি নিয়ে যায় রুমে। যে দেখে আয়ন এখনো ঘুমাচ্ছে, তাই রিমি আয়নকে ডাক দেয়। এই যে উঠুন, সকাল হয়ে গেছে আর আপনার জন্য কফি নিয়ে এসেছি। কফি ঠান্ডা হয়ে যাবে। তখন আয়ন বলল, আরে মা, আর একটু ঘুমোতে দাও না, ডাকছো কেন? রাতে ভালো করে ঘুম হয়নি, এখন আমি ঘুমাবো। আপনি এখানে আপনার মাকে কোথায় পেলেন? আপনার মা তো নিচে, আমি আপনার বউ, আপনাকে ডাকতে এসেছি। আয়ন তখনও উঠছে না, তাই রিমি কফির মগটা পাশে রেখে পানির গ্লাস তুলে ওর মুখে পানির ছিটাটা দেয়। আয়ন ধরফরিয়ে ঘুম থেকে উঠে বলে, এই বৃষ্টি কোথা থেকে পড়ছে? বৃষ্টি কোথা থেকে পড়ছে? রিমি আয়নের এমন কথা শুনে হাসিতে ফেটে পড়ে আর বলে, আরে বৃষ্টি আসবে কোথা থেকে? আয়ন তখন রিমির দিকে পলক না ফেলে তাকিয়ে থাকে আর মুগ্ধ হয়ে রিমির হাসি দেখে যাচ্ছে। একটু পর রিমি হাসি থামিয়ে বলল, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কফিটা খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। তোমার হাসিটা অনেক সুন্দর। রিমি আয়নের কথা একটু লজ্জা পায়। তারপর আয়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিচে চলে যায়। নিচে যেয়ে দেখে ওর শাশুড়ি মা এখনো নাস্তা বানাচ্ছেন, তাই ও আবার
চায় ওনাকে হেল্প করতে। তখন ওর শাশুড়ি ওকে বলেন, তুমি যেহেতু হেল্প করতে চাচ্ছ তাহলে যাও, খাবারগুলো না টেবিলে নিয়ে রাখো, সবাই এখনই আসবে নাস্তা করতে। রিমি ও শাশুড়ি মায়ের কথা মতো খাবারগুলো নিয়ে টেবিলে সাজিয়ে রাখে। কিছুক্ষণ পর ওর শ্বশুর, ননদ, আয়ন সবাই চলে আসে নাস্তা করতে। নাস্তা করা শেষে আয়ন ওর বাবাকে বলে, আমি এবার একটা হসপিটাল খুলতে চাই বাবা। আয়নের বাবা বলে, ঠিক আছে বাবা, আমি খুলে দেব বল। তিনি চলে যান অফিসে। মাহাতিম অফিসে বসে আছে, ওর রাগ এখনো কমেনি। ও এখন ওর বাবা মায়ের খুনির পরিচয় জেনে গেছে, তাই ও এখন আর নিজেকে শান্ত রাখতে পারছে না। শুধু ভাবছে আরাফাত চৌধুরীর কথা কিভাবে এত অভিনয় করতে পারে। লোকটা আর এখনো কিভাবে সুন্দর করে অভিনয় করে যাচ্ছে, একটু বোঝার উপায় নেই যে লোকটা নিজের বন্ধুকে মেরে ফেলেছে শুধুমাত্র বিজনেসের সবকিছু নিজের নামে করে নেবে বলে। এসব বিশ্বাসঘাতক লোককে মাহাতিম ঘৃণা করে, আর যে বিশ্বাসঘাতকতা করবে তার কোনো ক্ষমা নেই ওর কাছে। তাই ও মনে মনে কিছু একটা প্ল্যান বানায়। কিছুদিন পর আরাফাত চৌধুরী মাহাতিমের অফিসে আসেন। মাহাতিম কি একটা জরুরি কাজের জন্য আসতে বলেছে। আমাকে এত জরুরিভাবে ডাকলে কেন মাহতিম? ও আঙ্কেল, আপনি এসেছেন? আসুন আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আরাফাত চৌধুরী একটা চেয়ার টেনে বসে পড়লেন মাহাতিমের সামনে। তারপর তিনি মাহাতিমকে বললেন, তো বলো মাহতিম, কি বলতে চাও? আঙ্কেল, আমাদের যে একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছে, যেটা আপনি করাচ্ছিলেন, তো ওখানে নাকি কিছু সমস্যা হয়েছে। ওরা বলছিল তো আপনি যদি ওখানে যেয়ে একটু দেখে আসতেন তাহলে ওখানে কি সমস্যা হচ্ছিল। আমার জরুরি কাজ আছে, বাইরে যেতে হবে, তাই আমি যেতে পারবো না। পরে যে দেখে নেব, আপনি কাল যে একবার দেখে আসুন। বলে তিনি চলে যান। মাহাতিম ওনার যাওয়ার দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দেয় আর বলে, কাল গেম শেষ করব। রাতে মাহাতিম বাসায় এসে দেখে মিমি শুয়ে পড়েছে। ইদানিং ও অনেক বিজি থাকে, তাই বউকেও ঠিক মতো সময় দিতে পারে না। বউয়ের সাথে প্রতিদিন এভাবে অভিমান করে শুয়ে পড়ে, কথাও বলে না ঠিক মতো। মাহাতিম ও আর তার বউকে কিছু বলে না। ও আগে ওর প্রতিশোধ নিয়ে নিক, তারপর সব কিছু থেকে ফ্রি হয়ে ও ওর বউয়ের অভিমান ভাঙিয়ে আবার বউকে মানিয়ে নেবে। তার আগে পর্যন্ত বউ যেভাবে আছে সেভাবেই থাকুক। পরের দিন আরাফাত চৌধুরী পৌঁছে যান যে বিল্ডিংয়ের কাজ চলছিল সেখানে। যে দেখেন সেখানে কেউ নেই, তাই তিনি সিঁড়ি বেয়ে বিল্ডিংয়ের উপরে ওঠেন। তখনই হঠাৎ করে কয়েকজন লোক এসে তাকে উড়াধুরা পেটাতে থাকে, মারতে মারতে ওনাকে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে একটা পিলারের সাথে বেঁধে রাখে। কিছুক্ষণ পর মাহাতিম আসে আর গার্ডদের বলে, ওর জ্ঞান ফেরা তাড়াতাড়ি। তখন একটা গার্ড এসে এক বালতি পানি মারে আরাফাত চৌধুরীর মুখে, আর জ্ঞান ফিরে আসে আরাফাত চৌধুরীর। তিনি আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকিয়ে দেখেন মাহাতিম বসে আছে। তিনি মাহাতিমকে দেখে বলেন, মাহাতিম, তুমি এসেছো বাবা, আমাকে বাঁচাও এদের হাত থেকে, এরা আমাকে অনেক মেরেছে। তখন মাহাতিম বলল, তাই নাকি আঙ্কেল? তা আপনাকে ওরা কোথায় মেরেছে দেখি একটু। বলে হাসতে থাকে পাগলের মতো। কিছুক্ষণ পর হাসি থামিয়ে দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে, তোকে মারবে না তো কি করবে? আমি ওদের বলেছি তোকে মারার জন্য, বুঝলি তুই? আর তোকে এখানে আমি প্ল্যানিং করে এনেছি, যাতে করে এখানে মেরে চলে গেলেও কেউ জানতে পারবে না তোকে কে মেরেছে। সবাই মনে করবে তোর মৃত্যু একটা দুর্ঘটনা মাত্র। বলে আবারও পাগলের মতো হাসতে থাকে। আরাফাত চৌধুরী মাহাতিমের কথায় ভয় পেয়ে যায়। ভয়ে ওনার কলিজা শুকিয়ে আসে। তারপর ভয় নিয়ে নিয়ে মাহাতিমকে জিজ্ঞেস করে, তুই আমাকে কেন মারতে চাস? আমি কি করেছি? তখন মাহাতিমের অনেক রাগ হয়। হাসি থামিয়ে আরাফাত চৌধুরীর দিকে লাল লাল চোখ নিয়ে তাকায় আর বলে, তুই কি করেছিস শুনতে চাস? তাহলে শোন। তোর কি মনে হয় তুই আমার বাবা মাকে মেরে আমাদের সামনে ভালো মানুষের অভিনয় করে যাবি, আর আমি
জানতেও পারবো না, তাই না? যদি তুই এটা ভেবে থাকিস তাহলে তোর এটা সব থেকে বড় ভুল, বুঝেছিস? আমি এতদিন ধরে খুঁজে বেরিয়েছি আমার বাবা মায়ের খুনি কে। এতদিন আমি নিজেকে তৈরি করেছিলাম শুধুমাত্র তোকে খুঁজে বের করার জন্য। আমি মাফিয়াদের সাথে থেকে মাফিয়া হয়েছি শুধুমাত্র তোকে খুঁজে বের করার জন্য। সব বাচ্চা, অনেক অপেক্ষা করেছি শুধু তোকে খুঁজে বের করার জন্য। আর শেষমেশ খুঁজে পেলাম আমার বাবা মায়ের খুনি কে। আজ আমি তোকে এখানে মেরে আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেব। আমি তোর বাবা মাকে মারিনি মাহতিম, আমাকে প্লিজ ক্ষমা করে দে। তুই আমার বাবা মাকে মারিসনি, তাই না? তোর কি কোনো লজ্জা শরম নাই নাকি রে? এত মিথ্যা বলিস কি করে? আর কি করে এত সুন্দর অভিনয় করিস বলতো? তোকে দেখে তো কেউ বুঝতেই পারবে না তুই একটা খুনি। তুই কত সুন্দর অভিনয় করে এখনো আমার পরিবারের সাথে সুন্দর সম্পর্ক রেখেছিস। আজ তোর আর কোনো ক্ষমা নেই। তোকে আজ আমি কেটে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো। বলে হাসতে থাকে, আবার হাসি থামিয়ে গার্ডকে বলে, ওর একটা হাত কেটে আমার কাছে নিয়ে আয়। আরাফাত চৌধুরী মাহাতিমের কাছে তখন ক্ষমা চায়, বলে, আমাকে ক্ষমা করে দে বাবা। তোর কোনো ক্ষমা নেই। আর গার্ডসদের বলে, কিরে, তোরা শুনতে পাচ্ছিস না আমি কি বলেছি? ওর একটা হাত কেটে এনে আমার সামনে রাখ। তখনই গার্ড এসে আরাফাত চৌধুরীর ডান হাত কেটে দেয়। রক্ত ছিটকে এসে মাহাতিমের মুখে পড়ে। মাহাতিম মুখের রক্তে হাতের আঙ্গুল দিয়ে মুছে আঙ্গুল চোখের সামনে রাখে আর রক্ত দেখে হাসতে থাকে। তারপর গার্ডরা আরাফাত চৌধুরীর হাতটা এনে মাহাতিমের সামনে রাখে। আরাফাত চৌধুরী ব্যথায় গায়ের সমস্ত শক্তি দিয়ে চিল্লিয়ে ওঠে, কিন্তু ওনার চিল্লানোর শব্দ কারো কানে যে পৌঁছালো না, শুধু এখানে উপস্থিত কয়েকজন মানুষ ছাড়া। এই বিল্ডিংয়ের আশেপাশে কোনো মানুষজন নেই বললেই চলে। বিল্ডিংটা একটা নিরিবিলি জায়গায়। এই ওর মুখটা বেঁধে দে তো, যাতে ও চিল্লাতে না পারে। তখনই আরেকটা গার্ড আসে আরাফাত চৌধুরীর মুখ বাঁধার জন্য। মাহাতিম বলে, এই না, ওর মুখ বাঁধিস না। আমি ওর আকুতি মিনতি শুনতে চাই, ওর কষ্ট দেখতে চাই। আমার বাবা মা যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট দিয়ে আমি ওকে মারবো। যা, তুই সুইচটা অন করে আয়। আমাকে ক্ষমা করে দেও মাহতিম বাবা, আমি আর কখনো এমন করব না। আমার জান ভিক্ষা দেও। আমি তোর এমন আকুতি মিনতি দেখতে চাচ্ছিলাম, তা না হলে তো মজাই পেতাম না। এই, তোরা দাঁড়িয়ে কেন? সুইচটা অন কর, ওকে একটু কারেন্টের শক দেই। ও একটু দেখে আসুক মৃত্যুর যন্ত্রণা কেমন হয়। ওকে মৃত্যুর যন্ত্রণা অনুভব করাই, তবেই না ও বুঝতে পারবে আমার বাবা মায়ের কতটা কষ্ট হয়েছিল। তখন একটা গার্ড সুইচ অন করে দেয় আর বিদ্যুৎ শকে আরাফাত চৌধুরী চিল্লাতে থাকে, কিন্তু ওর চিল্লানোর শব্দ কারো কান পর্যন্ত পৌঁছালো না। মাহাতিম ওর কষ্ট দেখে পাগলের মতো হাসছে। এভাবে অনেকক্ষণ শক খাওয়ার ফলে আরাফাত চৌধুরী নিস্তেজ হয়ে পড়ে। মাহাতিমের কাছে বারবার আকুতি মিনতি করে, ক্ষমা চায়, নিজের প্রাণ ভিক্ষা চান, কিন্তু মাহাতিম তো ওনাকে ক্ষমা করবে না। আজ মাহাতিম প্রতিশোধের আগুনে হিংস্র হয়ে উঠেছে। আজ আর আরাফাত চৌধুরীর রক্ষে নেই। এতদিনের প্রতিশোধের আগুন যেন দাও দাও করে জ্বলছে মাহাতিমের শরীরে। আজ আরাফাত চৌধুরীর মৃত্যুতেই যেন তার শরীরের আগুন নিভবে, তার আগে নয়। এভাবে আরও কিছুক্ষণ বিদ্যুৎ শক দেওয়া হয় আরাফাত চৌধুরীকে। তারপর মাহাতিম গার্ডদের বলে, এখানে বিদ্যুতের তারগুলো কেটে দে, যেন ওকে দেখে মনে হয় বিদ্যুতের শক খেয়ে মরে গেছে। বলে মাহাতিম চলে যায় আর মনে মনে বলে, আমি তোকে নিজের হাতে মেরে আমার হাত নোংরা করতে চাই না। তুই তো নর্দমার নোংরার থেকেও বেশি নোংরা। তোকে নিজের হাতে মারলে আমার হাত নোংরা হবে। গার্ডরা বিদ্যুৎ তার সবগুলো কেটে দেয় আর শক সার্কিট থেকে আগুন লেগে যায় পুরো বিল্ডিংয়ে, যেটা আগে থেকে প্ল্যান করে রেখেছিল মাহাতিম। আরাফাত চৌধুরী সেখানেই মারা যান। এতক্ষণে মিডিয়ার লোকেরা খবর প্রচার করে দিয়েছে দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক
তিনি ওনার তৈরিকৃত কনস্ট্রাকশন বিল্ডিংয়ে শক সার্কিটে আগুন লেগে আগুনে পুড়ে মারা গিয়েছে। রিমি সোফায় বসে টিভি দেখছিল। যখন এই নিউজটা দেখলো ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। আরাফাত চৌধুরীর স্ত্রী নিউজটা দেখে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যান। রিমি আর আনিকা মিলে ধরে ওনাকে সোফায় বসায়। তখন রিমি আনিকাকে বলল, আনিকা যাও, পানি নিয়ে আসো, মায়ের জ্ঞান ফেরাতে হবে। আনিকা মাকে সোফায় শুয়ে ও যেন পাথরের মতো হয়ে গেছে। রিমির কথা ওর কান অবধি পৌঁছালো না। রিমি আবারও বলল, এই আনিকা, কি হলো তোমার? আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি? পানি নিয়ে আসো। রিমির কথায় আনিকার যেন কোনো হেলদোল নেই, ও যেন পাথরের মূর্তি হয়ে গেছে। তখনই কাজের মহিলা আসলো, দেখে রিমির শাশুড়ি অজ্ঞান হয়ে আছে। তাই কাজের মহিলা দৌড়ে যেয়ে পানি নিয়ে আসে। রিমি পানি ছিটিয়ে দেয় ওর শাশুড়ির মুখে। কিছুক্ষণ পর তিনি চোখ মেলে তাকান আর বলেন, এ কি হয়ে গেল রিমি? আমি বিশ্বাস করতে পারছি না, উনি আর নেই। সকালেই তো উনি বাড়ি থেকে গেলেন, আর এখন উনি আর নেই। আমি মেনে নিতে পারছি না বলে কান্না করতে থাকেন। এটা কি দেখাচ্ছে নিউজে? বাবা আর নেই? ওর মা ওকে দেখে আরো জোরে কান্না করে দেন। তিনি আর কান্না করতে করতে বলেন, আমরা গিয়ে দেখি ওটা কি সত্যি তোর বাবা নাকি অন্য কেউ। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এসব। মা চলো আমরা যেয়ে দেখি। বলে আয়নের মা বেরিয়ে যায়। রিমিকে বাসায় রেখে যায় আনিকার কাছে। আনিকা এখনো শকের মধ্যে আছে বাবার মৃত্যুর কথা শুনে। ঘটনাস্থলে যেয়ে আয়ন দেখতে পায় অনেক লোকজন দাঁড়িয়ে আছে। মিডিয়ার লোকেরা এখনো নিউজ করেই যাচ্ছে। ওদের তো কাজই এটা, একটা নিউজ পেলেই সেটা নিয়ে পড়ে থাকে। এখন কেউ বাঁচুক আর মরুক তাদের কোনো মাথা ব্যথা নেই, তাতে তারা তাদের কাজ করেই যাবে। আয়নরা আসতে মিডিয়া ওদের ঘিরে ধরে। আয়নরা কোনো রকমে মিডিয়া ঠেলে লাশের কাছে যেয়ে পৌঁছায়। আয়নের মা ওনার স্বামীর লাশ দেখে আবারও জ্ঞান হারান। আয়ন কোনো রকমে ওর মাকে সামলায়। তখনই মাহাতিমের দাদা, রিমির মা, বাবা সেখানে চলে আসেন। এসে আরাফ চৌধুরী আয়নকে বলেন, আমরা নিউজটা দেখা মাত্রই চলে আসলাম। আমরা বিশ্বাস করতে পারছি না আরাফাত ভাই এভাবে চলে গেছেন। আয়ন আরাফ চৌধুরীকে বলে, বাবা, আপনি মাকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করে দিন। আমাকে এখন এখানে থাকতে হবে, বাবার লাশ নিয়ে যেতে হবে। তাই আমি পারছি না মাকে হসপিটালে নিয়ে যেতে। আরাফ চৌধুরী আয়নের মাকে হসপিটালে পাঠিয়ে দেন নিজেদের গাড়ি করে, সাথে নিজের স্ত্রীকেও পাঠিয়ে দেন আয়নের মায়ের খেয়াল রাখার জন্য। আয়ন তার বাবার লাশের পাশে বসে কান্না করেই যাচ্ছে। আরাফ চৌধুরী তখন আয়নকে সামলান আর বলে, এভাবে লাশের পাশে বসে কান্না করতে নেই বাবা, তাহলে তোমার বাবাও আরও কষ্ট পাবে। আয়ন নিজেকে সামলাতে পারছে না, ওর বাবার মৃত্যু ও মেনে নিতে পারছে না কিছুতেই। আরাফ চৌধুরী আয়নকে সান্ত্বনা দেন আর বলেন, এবার চলো আয়ান, লাশ নিয়ে আমাদের যেতে হবে। তোমাদের বাড়িতে এখানে এভাবে আর কতক্ষণ রাখবে? লাশ নিয়ে আয়নদের বাড়িতে চলে আসা হয়। এতক্ষণে আয়নের মা ও বাড়িতে চলে আসেন। জ্ঞান ফেরার সাথে সাথে তিনি পাগলামো করতে শুরু করেন। ওনার স্বামীর কাছে যাবেন বলে, তাই রিমির মা ওনাকে বাড়ি নিয়ে আসে। বাড়ির সবাই কান্না করতেছে। আরাফাত চৌধুরীর জন্য সবাই ওনার লাশ দেখতে এসেছে আর আফসোস করে বলছে, উনি এভাবে চলে গেলেন যা মেনে নেওয়ার মতো না। মাহাতিমের পরিবারের সবাই এসেছে আরাফাত চৌধুরীকে দেখার জন্য। মাহাতিমও এসেছে। ওর আরাফাত চৌধুরীর লাশ দেখে তার ছেলের হাসি হাসে। কেটে যায় কিছুদিন। মাহাতিম এখনো কাউকে জানায়নি যে সেই আরাফাত চৌধুরীকে মেরেছে। ওর দাদাই চাচা কিছুটা সন্দেহ করছে মাহাতিমকে, কিন্তু মাহাতিম ওদের সামনে ডোন্ট ভাব নিয়ে চলে, তাই ওনারা ওকে কিছু বলেন না। যদি ওনাদের সন্দেহ ভুল প্রমাণিত হয় তাহলে মাহাতিমের কাছে ওনারা ছোট হয়ে যাবেন। মাহাতিম মনে করবে ওনারা ওর আপনজন হয়েও ওকে বিশ্বাস করছে না, সন্দেহ করেছেন। রিমি প্রতিনিয়ত আয়নকে আর তার পরিবারের সবাইকে সামলাচ্ছে।
আরাফাত চৌধুরীর মৃত্যুতে সবাই অনেক ভেঙে পড়েছে। এভাবে কেটে যায় আরও 1 মাস। আয়ন নিজেকে আগের থেকে অনেকটা সামলে নিয়েছে। আয়নের মাও আগের থেকে কিছুটা সামলে নিয়েছেন নিজেকে। মাহাতিমের মন এখন আগের থেকে অনেক ভালো থাকে, অনেক ফুরফুরে মেজাজে থাকে। সব সময় মিমির সাথে দুষ্টুমি করে আর আগের থেকে অনেক রোমান্টিক হয়ে গেছে। এখন কথায় কথায় শুধু রোমান্টিকতা প্রকাশ পায় ওর মধ্যে। মিমির লজ্জা এখনো কাটেনি, আগের মতোই আছে। মাহাতিম রোমান্টিক কথা বললেও মনে মনে মাহাতিমকে অনেক বকা দিয়ে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে। এভাবেই দিন কাটছে। দেখতে দেখতে কেটে যায় 1 বছর। মিমির এইচএসসি পরীক্ষাও শেষ। রিমিও আয়ানদের বাসা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। দুজনেই ভালো রেজাল্ট করেছে। রিমিকে আয়ন বলেছে ইউনিভার্সিটিতে ভর্তি করাবে, কিন্তু মাহাতিম মিমিকে আর পড়াবে না। এত পড়িয়ে কি হবে বউকে? যা পড়িয়েছে তাতেই হবে। বাচ্চা কাচ্চাকে পড়িয়ে মানুষ করতে পারবে, এটাই এনাফ। কিন্তু এই 1 বছরেও মাহাতিমদের শত্রুর শেষ নেই। এই 1 বছরে মিমির উপর কয়েকবার আক্রমণ হয়েছে। কেউ জেনে গেছে মিমি মাহাতিমের দুর্বলতা, তাই মিমিকে মেরে কেউ হয়তো মাহাতিমদের উপর প্রতিশোধ নিতে চায়, অথবা মাহাতিমকে কষ্ট অনুভব করাতে চায়। কিন্তু এই নতুন শত্রুটাকে এখনো জানতে পারেনি মাহাতিম। তাই মিমি যেখানে যায় সেখানে কড়া সিকিউরিটি ব্যবস্থা থাকে, কোথাও একা যেতে দেয় না। আর ওর পড়াশোনাও একই কারণে বন্ধ করা। আয়ন নিজের একটা হসপিটাল খুলে নিয়েছে। এতদিনে রিমি ওদের বিয়ে মেনে নিয়েছে। ওর আর আয়নের মধ্যেও প্রেমও শুরু হয়ে গিয়েছে। আরিয়ান বেচারা এতদিনে ও সিঙ্গেল। সাইমাকে ওর মনের কথা এখনো বলতেই পারেনি। সাইমা ও সাহস নেই আরিয়ানকে ভালোবাসার কথাটা বলার। দুজনেই দূর থেকে একজন আরেকজনকে ভালোবেসে যাচ্ছে। এই 1 বছরে ওদের অনেকবার দেখা হয়েছে, আর চোখে চোখে শুধু কথা হয়েছে, কিন্তু মনের কথা মুখে বলা হয়নি। আয়ন অনেকবার বলার চেষ্টা করেছিল। মিমির ফোন থেকে সাইমান নাম্বারও নিয়েছিল, কিন্তু বলতে পারেনি। আর রিমিও সাইমাকে বলেছিল আরিয়ানকে যে ভালোবাসে বলে দেওয়ার জন্য, কিন্তু ওর কি আর এত সাহস আছে? তাই আর বলতে পারেনি বেচারি। 1 সপ্তাহ পর মাহাতিম আর মিমির বিয়ের 1 বছর পূর্ণ হবে। তাই মাহাতিম ঠিক করেছে ওই দিন ওদের আবারও বিয়ে হবে, সবাইকে জানিয়ে বড় করে অনুষ্ঠান করে। বেচারা অনেক দিন ওয়েট করেছে, নিজেকে সামলে রেখেছে। অনেকবার ঘনিষ্ঠ হতে গিয়েও সরে এসেছে, আর অপেক্ষা করতে পারছে না। যেহেতু বইয়েরও পরীক্ষা শেষ আর বড় হয়ে গেছে বউ, বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। ওদের সব থেকে বড় বাংলো বাড়িতে ওদের বিয়ে হবে। ওখানেই পাশে একটা হোটেল বুক করা হয়। গেস্টদের ভিআইপি গেস্টরা আসবে বিয়েতে। দেশের বাহিরের সব বিজনেস ক্লায়েন্টরাও আসবে বিয়েতে। তাই আগে থেকে সবার জন্য হোটেল বুক করে রাখা হয়েছে। এক এক করে সবাই চলে আসছে, আর সবাই এসে হোটেলে উঠেছে। আরাফ চৌধুরী সবার টিকিট আগে থেকে কেটে দিয়েছেন, তাই সবাই বিয়ের 2 দিন আগে এসে পৌঁছায় হোটেলে। আর ওরা মাহাতিমরা সবাইও বাংলো বাড়িতে বিয়ের 2 দিন আগে চলে আসে। ওখানে ওরা বিয়ের দিন পর্যন্ত থাকবে। বিয়ের পরের দিন বাড়িতে ব্যাক করবে। বাংলো বাড়িতে বেশি করে সিকিউরিটির জন্য বেশি গার্ড রাখা হয়েছে। কাল বিয়েতে ওদের শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারে, বলা যায় না। তাই মাহাতিম মিমিকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। মিমির কিছু হলে ওর কি হবে ও নিজেই জানে না, তাই ওর নির্দেশে কড়া গার্ড দিচ্ছে। আজ রাতে মাহাতিম আর মিমির গায়ে হলুদ হবে। রাত 12টায় শুরু হয় গায়ে হলুদ। মিমিকে হলুদ রঙের লেহেঙ্গা পরানো হয়েছে আর গর্জিয়াস মেকআপ। মাহাতিম ও হলুদ রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো স্পা করা, দেখতে যেন একদম হিরো। বাকিরা সবাই কমলা কালারের লেহেঙ্গা পরেছে, আর ছেলেরা কমলা কালারের পাঞ্জাবি পরেছে। স্টেজে মাহাতিম আর মিমি বসে আছে। এক এক করে সবাই হলুদ লাগায় ওদের। আয়ন আর রিমি একসাথে হলুদ লাগায় মিমি আর মাহাতিমকে। পরে আরিয়ান যখন ওদের হলুদ লাগাতে আসে, ঠিক সেই সময় সাইমাও চলে আসে হলুদ লাগাতে। দুজন একসাথে হলুদ লাগাতে যেয়ে দুজনের চোখাচোখি হয়। এতে সাইমা একটু লজ্জা পায়। মাহাতিম এই বিষয়টা খেয়াল করে আর আরিয়ানকে কানে কানে বলে, কি ব্রো, কি চলে, লাভ লাভ খেলা নাকি?
কথাটা শুধু আরিয়ান মাহাতিমের দিকে তাকায় আর মাহাতিম আরিয়ানকে চোখ টিপ মারে। আরিয়ান কি বলবে বুঝতে পারছে না, একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। একটু পর আরিয়ান মাহাতিমকে কানে কানে ফিসফিস করে বলে, ভাই, লাভ লাভ খেলা তো 1 বছর ধরে চলছে দূর থেকে, কিন্তু খেলা শুরুও করতে পারছি না আর শেষও করতে পারছি না। মাহাতিম আরিয়ানকে বলে, তাহলে খেলাটা শুরু করে দে ব্রো। আর কত ওয়েট করবি? তখন আরিয়ান মাহাতিমকে বলে, ঠিক বলেছিস ব্রো, আর কত ওয়েট করব? আজকে বলে দেব। তোর কি কপাল ভাই, দুইবার বিয়ে করছিস আর আমি প্রেমটা শুরুই করতে পারলাম না। হাই আফসোস। বলে অন্যদিকে চলে যায়। মাহাতিম আরিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে হাসে। এভাবেই হলুদ অনুষ্ঠান শেষ হয়। মেহেদি অনুষ্ঠান শুরু হয়। মেহেদি পরানো হচ্ছে। মাহাতিম আর মিমিকে, দুইটা মেয়ে ওদের মেহেদি পরিয়ে দিচ্ছে। মাহাতিম সহ হাতে মিমির নামের প্রথম অক্ষর আর মিমির হাতে মাহাতিমের নামের প্রথম অক্ষর লিখে দেয় মেয়েগুলো। অন্যদিকে আজ আরিয়ান প্রায় প্রস্তুতি নিয়ে নিয়েছে সাইমাকে প্রপোজ করবে বলে, কিন্তু বেচারা কিভাবে কি বলবে বুঝতে পারছে না। এর আগে কখনো কোনো মেয়েকে প্রপোজ করেনি। সাইমা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায়ওনি সে। সেরকম প্রপোজ তো অনেক দূর। তাই সব মিলিয়েও নার্ভাস হয়ে যাচ্ছে। দূর থেকে রিমি আর আয়ান আরিয়ানকে দেখে ও জানি কেমন কেমন করছে। ওরা ভাবছে আরিয়ান অসুস্থ হয়ে গেল না তো, এমন করছে কেন। তাই ওরা আরিয়ানের কাছে আসে। রিমি আরিয়ানকে জিজ্ঞেস করে, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? তোমাকে এমন নার্ভাস দেখাচ্ছে কেন? আরিয়ান রিমির উত্তরে কি বলবে বুঝতে পারতেছে না, আর মিথ্যাও বলতে পারতেছে না, কারণ ও মিথ্যা কথা বলতেই পারে না গুছিয়ে। আর মিথ্যা বললে ও রিমি ঠিকই ধরে ফেলবে ও মিথ্যা বলছে। তাই ও কিছুক্ষণ ভেবে রিমিকে সব কিছু বলে দেয় ও কেন নার্ভাস। রিমি আয়নের কথা শুনে বলে, তুমি নার্ভাস হচ্ছ কেন? সাইমাও তোমাকে ভালোবাসে, কিন্তু ও তো ভয়ে কিছু বলতে পারেনি এতদিন। তোমাকে আমি অনেক দিন বলেছিলাম তোমাকে বলতে, কিন্তু বেচারি বলতেই পারলো না। কি বলছিস রিমি? তুই সত্যি বলছিস? সাইমাও আমাকে বলতে চেয়েছিল এই কথা? ভাইয়া। আচ্ছা ভাইয়া শোনো, আমি সাইমাকে বাগানের পিছনের দিকে নিয়ে আসছি, তুমি ওখানে যাও। ও আসলে সব কিছু ওকে বলে দিও, কেমন? বলে রিমি চলে যায় সাইমাকে আনতে। আর আয়ানও আরিয়ানকে নিয়ে বাগানের পিছন দিকে চলে যায়। এই সাইমা শোন না, আমার সাথে একটু ওই দিকটায় চল না, ওই দিকে একটু ঘুরে আসি। ওখানে অনেক মানুষ, আমার ভালো লাগছে না কিছু, আর আয়ানকেও খুঁজে পাচ্ছি না। চল না একটু আমার সাথে। সাইমা কিছু বলতে যাবে তার আগে রিমি ওকে এই দিকে ওই দিকে টেনে নিয়ে যায়। সাইমা আর রিমি চলে আসে বাগানে পিছন দিকে। এদিকে মানুষজন তেমন একটা নেই, সবাই মাহাতিম আর মিমিদের সাথে স্টেজের দিকে আছে। রিমি সাইমার সাথে কিছুক্ষণ এভাবে এখানে দাঁড়াই, তারপর বলে, সাইমা তুই একটু এখানে দাঁড়াবি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, এই যাবো আর আসবো। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে। বলে রিমি চলে যায় আর সাইমা অন্যদিকে ঘুরে যায়। চারপাশ দেখে কেমন নিরিবিলি জায়গা, এদিকটা কেউ নেই এখন, এখানে শুধু ও একা দাঁড়িয়ে। কিছুক্ষণ পর আরিয়ান এসে সাইমার পিছনে দাঁড়ায় আর একটু কাশি দেয়। সাইমা পিছনে ঘুরে তাকায়, দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে আর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এত সাইমা কিছুটা লজ্জা পায়, সাথে সাথে চোখ নামিয়ে নেয় আরিয়ানের চোখ থেকে। কিছুক্ষণ পর আবারও তাকায় আরিয়ানের দিকে আর লজ্জা লজ্জা ভাব আরিয়ানকে বলে, কিছু বলবেন? আরিয়ান সাইমার কথা শুনে কিছুটা নার্ভাস হয়ে যায় আর লজ্জাও পায়। মনে মনে ভাবে কেন ওর দিকে তাকাচ্ছিলাম, ও করবে কি জানে। তারপর নিজেই নিজের কথা চাপড় মারে। কিছুক্ষণ পর নার্ভাসনেস কাটিয়ে সাইমাকে বলে, সাইমা, তোমাকে কিছু কথা বলার ছিল। জি বলেন, কি বলবেন? মাথা চুলকে বলল আরিয়ান। বলবো? জি বলেন, কি বলতে চান? দেখো সাইমা, আমি কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, তাই সোজাসুজি বলে দেই। আসলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, সেই 1 বছর আগে থেকে, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি আর বলার মতো সুযোগও পাইনি।
আর এতদিন আমি অনেক ট্রাই করেছিলাম বলার জন্য, তবুও সুযোগ পাইনি। আর আজ যখন সুযোগ পেলাম আর ওয়েট করতে পারিনি, তাই বলে দিলাম। এখন আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমিও কি আমায় ভালোবাসো নাকি ভালোবাসো না? সাইমা আরিয়ানের কথায় অনেকটা শকড হবার পর মতো অবস্থা। ও তো ভাবতেই পারেনি আরিয়ান ওকে ভালোবাসে আর এভাবেই প্রপোজ করবে। ওর এখনো বিশ্বাসই হচ্ছে না আরিয়ান ওকে ভালোবাসি কথাটা বলেছে। তাইও আবারও আরিয়ানকে বলে, কি বললেন? যদি আবার বলতেন না, মানে আমি স্বপ্ন দেখছি না তো? তখনই আরিয়ান শার্টের পেছন থেকে একটা গোলাপ ফুল বের করে হাঁটু গেড়ে সাইমাকে প্রপোজ করে। আই লাভ ইউ সামিয়া, ডু ইউ লাভ মি? সামিয়া তো বিশ্বাসই করতে পারছে না আরিয়ান ওকে এভাবে প্রপোজ করেছে, এত রোমান্টিক স্টাইলে। সামিয়া তো অনেক খুশি হয়ে যায় আর লজ্জাও পায়, যেহেতু ওও আরিয়ানকে এতদিন ধরে ভালোবাসে। তাইও আরিয়ানের হাত থেকে ফুলটা নিয়ে আরিয়ানকে বলে, আই লাভ ইউ টু। আরিয়ান খুশিতে সাইমাকে জড়িয়ে ধরে। সাইমা লজ্জা পেয়ে যায় আর অবাকও হয়, এটা ভেবে যে এই এডুকেটেড ডিব্বা এত রোমান্টিক দেখে তো মনেই হতো না। সাইমা ও আরিয়ানকে জড়িয়ে ধরে। তখনই আয়ান আর রিমি হাততালি দেয় আর বলে, তাহলে আপনাদের বিয়েও আমরা তাড়াতাড়ি খেতে চলছি, তাই না ভাইয়া অ্যান্ড মাই কিউটি ভাবি? ওরা এতক্ষণ লুকিয়ে লুকিয়ে দেখছিল সব কিছু আর ভিডিও করে রাখে রিমি মিমিকে দেখানোর জন্য। আরিয়ান ওদের কথা শুনে সাথে সাথে সাইমাকে ছেড়ে দেয়। দুজনেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আল্লাহ চাপে তো হবে না তোমাদের। কথাটা বলল আয়ান। সাইমার লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। তখনই রিমি ওকে জ্বালানোর জন্য ফিসফিস করে বলল, কি গো ভাবি, আপনার লজ্জা কিভাবে কাটলো? কেমন জড়িয়ে ধরেছিলেন? সাইমা আরও লজ্জা পায় আর রিমিকে বলে, প্লিজ বোন, আর লজ্জা দিস না। এমনিতে সব কিছু নিয়ে অনেক শক্ট আমি, তার উপর তুই আবার লজ্জা দিচ্ছিস। শকড কেন তুই? তো শক্ট হব না? তোর ভাইয়া যে এত রোমান্টিক স্টাইলে প্রপোজ করলো, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। সব কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। তখনই রিমি একটা চিমটি কাটে সাইমাকে। সাইমা আউচ বলে চিল্লিয়ে ওঠে। আরিয়ান সাইমাকে বলে, কি হয়েছে সাইমা? সাইমা কিছু না বলে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এখানে থাকলে আরিয়ান আবার হাজার প্রশ্ন করে ভাসিয়ে দিবে, কেন ও চেঁচালো, ওর কি হয়েছে। কিন্তু বেচারি তো লজ্জায় আর কথাই বলতে পারবে না এখন আরিয়ানের সাথে। মেহেদি অনুষ্ঠান শেষ হলো রাত 3টায়। অনুষ্ঠান শেষে সবাই শুয়ে পড়েছে যে যার রুমে। আজ মাহাতিম আর মিমি আলাদা রুমে শুয়েছে, কারণ দাদি বলেছে আজ আলাদা থাকার জন্য কাল বিয়ের পর থেকে আবার একসাথে থাকবে। মাহাতিমের ঘুম আসতেছিল না মিমিকে ছাড়া। এতদিনে অভ্যেস হয়ে গেছে মিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে, আর আজ মিমিকে ছাড়া থাকতে হচ্ছে। তাই বেচারার ঘুমিয়ে আসছে না। মনে মনে নিজেকে বকতে লাগলো, কেন যে আবার বিয়ে করার শখ জাগছিল কে জানে। যদি আবার বিয়ে করার শখ না জাগতো তাহলে বউ রেখেও থাকতে হতো না। সব দোষ আমার, দূর, ভাল লাগে না। দোষ যখন করেছিস মাহাতিম, তাহলে তো শাস্তিও পা। আর একা একা ঘুমানোটাই তো শাস্তি। মিমিরও ঘুম আসছিল না মাহাতিমকে ছাড়া। তারপরও কোনো রকমে ঘুমানোর চেষ্টা করে যাচ্ছে বেচারি, কিন্তু তবুও ঘুমাতে পারছে না। রাতে মাহাতিম না পেরে চলেই আসে মিমির রুমে মিমির পাশে ঘুমানোর জন্য। মিমি তো মাহাতিমকে দেখে অবাক। মাহাতিমকে বলে, আপনি একটা দিনও কি ওয়েট করতে পারছিলেন না? এখন যদি আমাদের কেউ একসাথে দেখে নেয় তাহলে কি হবে? কি করবে বলুন তো? কেন, কি আবার মনে করবে? আমার বউ আর আমি আমার বউয়ের কাছে এসেছি, তাহলে কার কি কে কি মনে করলো তাতে আমার কিছুই যায় আসে না, বুঝলে? এখন কাছে আসো, ঘুমাবো। বলে মিমিকে টান দিয়ে কাছে আনে। মিমি এসে মাহাতিমের বুকের উপরে পড়ে। মাহাতিম মিমিকে জড়িয়ে ধরে আর কানে কানে বলে, কি আজকে বাসরটা করে ফেলবো নাকি?
মিমি লজ্জায় মাহাতিমের বুকে মুখ লুকায় আর মাহাতিমকে বলে, আপনার লজ্জা করে না এরকম বলতে? বউ বলতে আবার লজ্জা কিসের? আর বাসর তো বউয়ের সাথেই করতে হয়। কিন্তু তুমি যদি বলো তাহলে আমি অন্য কারোর সাথেও করে নেব। এই লাজুক বউ আমার লাগবে না। মাহাতিমের কথাই মিমি রেগে যায়। মাহাতিমের বুকের উপর থেকে মাথা তুলে মাহাতিমের দিকে তাকায় রাগী লোক নিয়ে, আর মাহাতিমকে বলে, এত নির্লজ্জ কেন আপনি? নিজের বউ থাকতে অন্য মেয়ের সাথে কেন বাসর করবেন? নিজের বউ যদি এত লাজুক হয় আর বাসর করতে না দেয় তাহলে তো অন্য মেয়ের কাছে যেতেই হয়। আমার কি বাসর করতে ইচ্ছে করে না? আর কতদিন ওয়েট করব শুনি? অনেক দিন তো নিজেকে আটকে রেখেছি বউয়ের কাছ থেকে, আর পারবো না। এখন আমি বাসর করেই ছাড়বো। মিমি আবারও লজ্জা পায় আর মনে মনে মাহাতিমকে বকেই যাচ্ছে। এইবার এত নির্লজ্জ হয়ে যাচ্ছে কেন দিন দিন? আগে তো কত ভালো ছিল, এখন শুধু আমার সাথে বাজে কথা বলে আর আমাকে লজ্জা দেয়। খাটাস বেটা। মাহাতিম ধীরে ধীরে এগিয়ে যায় মিমির দিকে। মিমি তো বুঝতে পারছে না, মাহাতিমের মতি গতি ভালো ঠেকছে না। যখনই মাহাতিম মিমির ঠোঁটের কাছে যায়, মিমি চোখ বন্ধ করে নেয় আর চোখ বন্ধ করে এক শ্বাসে মাহাতিমকে বলে, প্লিজ আমার কাছে আসবে না, প্লিজ প্লিজ প্লিজ, কালকের জন্য একটু ওয়েট করুন। মাহাতিম মিমির কাণ্ড দেখে খিক করে হেসে দেয়। মিমি মাহাতিমের দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে যায়। ও বুঝতে পারছে না মাহাতিম হাসছে কেন। ও তো এখানে হাসির কি হলো, তাইও জিজ্ঞাসু দৃষ্টিতে মাহাতিমের দিকে চেয়ে থাকে। মাহাতিম বুঝতে পারে মিমি জানতে চাইছে ওর হাসির কারণ, তাই মাহাতিম হাসি থামিয়ে মিমিকে বলে, আমার পিচ্চি বউটার এত লজ্জা কেন বলো তো? স্বামীকে কেউ কি লজ্জা পায়? বিয়ের 1 বছর হয়ে গিয়েছে আমাদের, তারপরও এত লজ্জা কেন বউয়ের? এত লজ্জা কোথা থেকে আসে বলো তো? মিমি মাহাতিমের কথার উত্তরে বলে, আপনি যদি মেয়ে হতেন তাহলে বুঝতে পারতেন এত লজ্জা কোত্থেকে আসে। আমি তো জানি মেয়েদের লজ্জা কোথা থেকে আসে। তোমার মতো এত বেশি লজ্জাশীল মেয়ে আমি কখনো দেখিনি। আচ্ছা, এতদিন যেহেতু ওয়েট করেছি, তাহলে আরও একদিন ওয়েট করতেই পারি বাসরের জন্য। এখন শুধু একটা চুমু খেয়ে নেই। বলেই মিমির ঠোঁট চেপে ধরে। 5 মিনিট পর মিমির ঠোঁট ছেড়ে দেয়। ছাড়া পেয়ে মিমি জোরে জোরে শ্বাস নেয় আর লজ্জায় মাহাতিমের দিকে তাকাতেই পাচ্ছে না। তখন মাহাতিম বলে, এখন একটা কিস দিতেই লজ্জা পাচ্ছ? তাহলে কাল যখন এর থেকেও বেশি কিছু করব তখন কি করবে শুনি? যা দুষ্ট কোথাকার, আপনি এত দুষ্ট আর নির্লজ্জ হয়েছেন কেন? আমি আগে থেকেই এমন নির্লজ্জ ছিলাম, সেটা শুধুমাত্র বউয়ের জন্য। বউকে দেখলে তো নিজেকে সামলে রাখতে পারি না, শুধু রোমান্স করতে মন চায়। বলে মিমির দিকে তাকিয়ে চোখ টিপ মারে। মিমি আবারও লজ্জা পায়। তখন মাহাতিম মিমিকে বলে, তোমার জন্য একটা গিফট এনেছি, এটা সব সময় তোমার গলায় পড়ে থাকবে, কেমন? এবার দেখো তো এই চেনটা কেমন হয়েছে। অনেক সুন্দর, পরিয়ে দিন আমাকে। মাহাতিম মিমিকে লকেট লাগানো চেনটা পরিয়ে দেয়। মিমি অনেক খুশি হয়, তাই আর কথা বাড়ায় না। মিমি শুয়ে পড়ে। আর কথা বাড়াতে গেলে দেখা যাবে এই নির্লজ্জ আরও কি না কি বলে ফেলবে, আর বেচারি মিমি লজ্জায় মুখ লুকানোরও জায়গা পাবে না। মাহাতিমও আরও কিছু না বলে মিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পরের দিন সকালে মাহাতিম সবার আগে ঘুম থেকে উঠে ওর রুমে চলে যায় আর কি একটা কাজে যেন বাইরে চলে যায়। বাড়ির সকলেই এখনো ঘুমোচ্ছে, বডিগার্ডরাও সবাই ঘুমোচ্ছে। মিমি ও সকাল সকাল উঠে পড়ে আর বাগানে চলে যায় আর সারা বাংলো বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগে। ও এর আগে এখানে কখনো আসেনি, তাই ঘুরে ঘুরে দেখছিল সব কিছু। তখন একটা কাজের লোক আসে আর মিমিকে বলে, আফামনি, আপনি এত সকাল সকাল উঠে পড়লেন যে? আর একটু ঘুমাইতে পারতেন, আজ তো সারাদিন ঘুমাইতেই পারবেন না। তখন মিমি বলল, তাহিরা আপু, আমার ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে আর ঘুম আসছিল না, তাই ভাবলাম বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি। তুমিও আসো না, আমার সাথে ঘুরে দেখো, তোমার সাথে গল্প করাও হবে আর সারা বাড়ি ঘুরে দেখাও হয়ে যাবে। আচ্ছা আফামনি, চলেন ঘুরে দেখি। তাহিরা বেগম মুখে এ কথা বললেও মনে তার অন্য প্ল্যান। মনে মনে প্ল্যান করছে আজ মিমিকে দুনিয়া থেকে চির বিদায় জানিয়ে দেবে। ও
ও আর ওর দেওর মিলে এই প্ল্যান করেছে। মিমি আর তাহেরা ঘুরে ঘুরে দেখছে বাংলো বাড়ি। তখনই তাহেরা বেগম মিমিকে বলল, আফামনি, বাগানের পিছনের দিকটায় চলেন না, ওই দিকে অনেক সুন্দর জায়গা আছে। আর পেছনে যে দরজা, ওটার পেছনের দিকে বাহিরে আরও সুন্দর জায়গা আছে, আমি দেখেছি। আপনি যদি চান তাহলে আমি আপনারে নিয়ে যাইতে পারি। তাহলে চলো বাইরের দিকে যাই, আমিও ওই সুন্দর জায়গা দেখবো। মিমিদের বাড়িতে তাহেরা বেগম 6 মাস হলো কাজ করছে আর মিমির সাথেও অনেক ভালো সম্পর্ক গড়ে তুলেছে, যাতে এই সম্পর্ক দিয়ে সুযোগে সদ্ব্যবহার করতে পারে। মিমি আর তাহেরা চলে আসে বাগানের পিছন দিকটায়। দরজা খুলে বের হয়ে যায় মিমি আর তাহেরা। অনেক দূর চলে যায় ওরা। মিমি শুধু তাহেরাকে জিজ্ঞেস করে যাচ্ছে, আর কত দূর যেতে হবে আপু, সুন্দর জায়গাটা কোথায়? এই তো আফামনি, আর একটু সামনে। তখন মিমি বলে, অনেক দূর তো চলে আসলাম, পরে বাড়িতে যাব কি করে? আমি তো বাড়ির রাস্তা চিনতে পারবো না। এই তো আফামনি, প্রায় আইসা পড়ছি, আর একটু দূর। তুই রাস্তা চিনতে পারবি না বলেই তো এত দূর তোকে নিয়ে আসলাম। আফামনি, ভেতরে চলেন, এই তো আমরা আইসা পড়ছি। একটা নির্জন বাড়ির সামনে এসে তাহিরা বেগম মিমিকে বলে এই কথাটা। কিন্তু তাহিরা আপু, এইটা তো একটা বাড়ি, এটা সুন্দর জায়গা কি করে হবে? আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। আরে আফামনি, এর ভেতরে তো সুন্দর জায়গা আছে, গেলে না দেখতে পাইবেন। আমার সাথে ভেতরে চলেন। না তাহেরা আপু, আমি সুন্দর জায়গা দেখবো না, আমি বাড়ি যাব। চলো আমার সাথে, এখানে আমার ভয় করছে, কেমন নির্জন জায়গা। মিমির কথা শুনে তাহিরার অনেক রাগ হয়। রাগ কটমট করতে করতে বলে, তুই আমার সাথে ভেতরে চল। এত কষ্ট করে তোকে এখানে নিয়ে এসেছি, এত সহজে যেতে দেই কি করে বল? বলে মিমি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায়। মিমি ওর চুল ছাড়ানোর চেষ্টা করছে আর তাহেরাকে বলছে, আপু এমন করছো কেন? আমার লাগছে তো, এমন করছো কেন আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করেছি? বলে কেঁদে দেয় চুলের ব্যথায়। তুই কোনো ক্ষতি করিসনি, ক্ষতি করেছে তোর স্বামী। তোর স্বামী আমার বাবার মতো শ্বশুরকে খুন করেছে, কেটে 2 টুকরো করে দিয়েছে। সে দেখে আমার স্বামী মরতে বসেছিল, বাবার মৃত্যু মেনে নিতে পারেনি। এভাবে বাবার 2 টুকরো লাশ দেখে ও স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়। আমি আমার স্বামীর এই অবস্থা, শ্বশুরের মৃত্যু আজও মেনে নিতে পারিনি। তাই আমিও মাহিদকে বুঝাবো, আপনজনদের মারলে কেমন লাগে, তোকে মারলে ও বুঝতে পারবে সেটা। তাহেরা যখন কথা বলছিল সেই সুযোগে মিমি তাহেরের হাত ছাড়িয়ে দৌড় দেয়, কিন্তু যেতে পারেনি। সামনে দেখে কয়েকটা গুন্ডা আর মিমিদের ড্রাইভার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা হলো ম্যানেজারের আরেক ছেলে ইব্রাহিম। ম্যানেজারের 3 ছেলে মেয়ে ছিল। বড় ছেলে হলো তাহেরার স্বামী, আর এটা হলো ছোট ছেলে, যে তার বাবার মৃত্যু মেনে নিতে পারেনি, তাই প্রতিশোধ নেবে বলে ওরা এই প্ল্যান করে। মিমি ইব্রাহিমকে দেখে যেন একটু সাহস পায়, তাইও বলে, ইব্রাহিম ভাইয়া, আমাকে বাঁচাও প্লিজ, এই তাহেরের কাছ থেকে আমাকে মেরে ফেলবে। তখনই ইব্রাহিম বলে, তোকে, হ্যাঁ তোকে, তোকে আমি বাঁচানোর জন্য এসেছি। আয় আয় আমার কাছে আয়। মিমি কিছু না ভেবে ইব্রাহিমের কাছে যায়। ভেবেছিল ইব্রাহিম ওকে এখানে বাঁচাতে এসেছে, কিন্তু বুঝতে পারেনি ইব্রাহিম যে ওকে মারবে বলে এখানে এসেছে। মিমি ইব্রাহিমের কাছে যেতেই ইব্রাহিম ওকে একটা থাপ্পড় মারে। এইভাবে এক এক করে 4টা থাপ্পড় মারে। তুমি আমাকে মারছো কেন ইব্রাহিম ভাইয়া? তোকে মেরে তুই ওই মাহাতিমের কষ্টটা আমি দেখব, তারপর তোর জন্য যখন মাহাতিম ভেঙে পড়বে তখন আমি ওকে মেরে ফেলবো। কিছুক্ষণ পর রিমির চুলের মুঠি ধরে টানতে টানতে ওই নির্জন বাড়িতে নিয়ে যায়, যেখানে কেউ থাকে না। অনেক আগেই এই বাড়ি ছেড়ে বাড়ির লোকেরা চলে গেছে। এই গ্রামে কেউ থাকে না বললেই চলে। অনেক আগে এই গ্রাম একটা মহামারী ছড়িয়ে পড়ে। গ্রামের বেশিরভাগ লোক এই মহামারীতে মারা যায়, আর যারা বেঁচে ছিল তারা ভেবেছিল এই গ্রাম অভিশপ্ত, তাই ভয়ে সবাই চলে যায় গ্রাম ছেড়ে। মাহাতিম বাড়ি চলে এসেছে। অনেকক্ষণ সবাই ঘুম থেকে উঠেও পড়েছে, কিন্তু মিমিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ দেখেনি মিমি কোথায়। মাহাতিম তো
টেনশনে পড়ে যায়। মিমি কোথায় গেল? না বলে ও তো কোথাও যাওয়ার কথা না, আর ও একা একা কোথাও যাবে না। তাহলে মিমি কোথায়? মাহাতিম সারা বাংলো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মিমিকে কোথাও পেল না। এবার যেন মাহাতিমের দম বন্ধ হয়ে আসছে, ভয় তাড়া করছে, বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে। মিমিকে হারানোর ভয়। ও আর কিছুই ভাবতে পারতেছে না। ও দাঁড়ানো থেকে ফ্লোরে বসে সবাই বসে আছে মাহাতিমের কাছে। মিমির মা কান্না শুরু করে দিয়েছে এতক্ষণে। মেয়ে তাকে না বলে একা একা কোথাও যায় না, তাহলে এখন কোথায় গেল না বলে? তিনি কান্না করে যাচ্ছেন। মাহাতিমের পায়ে নিচ থেকে মাটি যেন সরেই যাচ্ছে। মিমির উপর অনেকবার হামলা হয়েছে, কিন্তু বডিগার্ড আর মাহাতিমের জন্য বেশি কিছু করতে পারেনি। কিন্তু আজ মাহাতিম না থাকায় শত্রুরা এই সুযোগটা কাজে লাগালো। ও আর কিছু ভাবতে পারছে না, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে। তখনই একজন গার্ড এসে বলল, বস, ভাবিকে সিসিটিভিতে লাস্ট তাহেরার সাথে দেখা গিয়েছে, আর ওরা পিছনের দরজা দিয়ে কোথাও চলে গিয়েছে। এই কথা শুনে মাহাতিমের ভয়ে 3 গুণ বেড়ে গেল। সকালে কেউ একজন ফোন করে বলেছিল তোমার শত্রু তোমার বাড়িতেই আছে, কিন্তু কে সেটা জানতে চাইলে 1 কোটি টাকা নিয়ে আমার সাথে ইমিডিয়েটলি দেখা করো, লোকেশন আমি মেসেজ করে জানিয়ে দিব। তাই মাহাতিম সকাল সকাল বেরিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে আর ওই মহিলাকে খুঁজে পায়নি। নাম্বারও বন্ধ ছিল। তাই বাড়ি চলে আসে, আর এসে এই কাহিনী দেখতে পাই। এখন মাহাতিম বুঝতে পেরেছে ও শত্রুটা কে। তাই আর 1 মুহূর্ত দেরি না করে মাহাতিম গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বডিগার্ডরা ও পিছন পিছন যায়। মাহাতিম মিমিকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও খুঁজে পাচ্ছিল না। মাহাতিম অনেকটা ভেঙে পড়ে। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে মাথায় হাত দিয়ে ভাবতে থাকে মিমিকে এখনো কোথায় খুঁজবে, কিন্তু কিছুই ভেবে পাচ্ছিল না। ওর মাথা কিছুই আসছিল না। ও মিমির চিন্তায় প্রায় পাগল হয়ে যাচ্ছিল। তখন হঠাৎ ওর মনে পড়ে মিমির সেই লোকেটার কথা, যেটা মাহাতিম মিমিকে কাল রাতে পড়িয়ে দিয়েছিল। কারণ ওইটাতে ট্রেকার লাগানো ছিল, যেটার লোকেশন মাহাতিমের মোবাইলের সাথে কানেক্ট করা ছিল। তাই মাহাতিমের মিমির লোকেশন বের করতে আর 1 মুহূর্ত দেরি হয়নি। মাহাতিম সাথে সাথে চলে যায় সেই লোকেশনে। ইব্রাহিমের লোকেরা মিমিকে অনেক টর্চার করে। তা দেখে ইব্রাহিম আর তাহেরা হাসতে থাকে। এক সময় মিমি ওদের টর্চার সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। তখন ইব্রাহিম বলে ওর লোকেদের ওর জ্ঞান ফেরা। তখনই একটা লোক এসে 1 বালতি পানি মারে মিমির মুখে। মিমির জ্ঞান ফিরে আসে। মিমি আস্তে আস্তে চোখ খুলে তাকায়, দেখতে পাই ইব্রাহিম ও তাহিরাকে ওরা ওর দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে। তখনই ওর মনে পড়ে যায় কিছুক্ষণ আগের ঘটনা। মনে পড়তে মিমি ভয়ে কান্না করে দেয়, আর ইব্রাহিমকে আকুতি মিনতি করে বলে ওকে আর না মারতে। ও আর এত টর্চার সহ্য করতে পারছে না। মিমির কথা শুনে ইব্রাহিম আর তাহেরা হাসে। ইব্রাহিম বলে, তোর কষ্ট দেখে আমার অনেক আনন্দ হচ্ছে। আজ আমি তোকে এখানেই মারব, আর তোর মৃত্যু দেখে মাহাতিম কষ্ট পাবে, আর তখন আমি মাহাতিমের কষ্ট দেখে আরও দ্বিগুণ আনন্দ পাবো। বলে পাগলের মতো হাসতে থাকে। ইব্রাহিমের কথা শুনে ভয়ে মিমির বুক কেঁপে ওঠে। তখনই মিমি পালাতে চায়, কিন্তু ও অনেক দুর্বল থাকার কারণে উঠে দাঁড়াতে পারছে না। তারপরও ও কোনো রকমে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে পারে না। তার আগেই ইব্রাহিমের লোকেরা ওকে ধরে নেয়। তখনই ইব্রাহিম মিমির সামনে এসে বলে, কিরে, আবার পালাবি নাকি? বলে আবারও ওকে একটার পর একটা থাপ্পড় মারে। টাল সামলাতে না পেরে মিমি নিচে পড়ে যায়। ইব্রাহিমের লোকেরা ওকে আবার টেনে তুলে দাঁড় করায়। ইব্রাহিম রাগে মিমিকে মেরে ফেলতে চায়। একটা ছুরি নিয়ে এগিয়ে যায় মিমির দিকে। মিমি ভয়ে পিছিয়ে যায়। তখন ইব্রাহিমের লোকেরা এসে মিমির হাত চেপে ধরে। মিমি ওদেরকে ছাড়াতে পারে না। ইব্রাহিম যখনই মিমির পেটে ছুরি ঢোকাতে যাবে, তখনই মাহাতিম চলে আসে। আর ইব্রাহিমকে মারিস না, ওকে ছেড়ে দে। বাহ, কি প্রেম! নায়িকাকে তুলে আনতে নায়কও এসে হাজির। আজ নায়ক নায়িকা দুজনেই এখানে শেষ করে দেব। প্রথমে নায়িকাকে মারব, নায়িকার সুখে নায়কও এমনি আত্মরা হয়ে যাবে, তখন নায়ককেও মারব। বলে হাসতে থাকে। ইব্রাহিমের কথা শুনে মাহাতিমের রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। মাহাতিম জোরে চেঁচিয়ে বলে, তোকে তো আমি আজকে এখানে পুঁতে রেখে দেব।
বলে ও ইব্রাহিমের দিকে এগিয়ে যায় ইব্রাহিমকে মারার জন্য। নো নো মাহাতিম, বলেও আমার কাছে আসার চেষ্টা করিস না, না হলে আজ তোর মিমিকে এখানে শেষ করে দেব। আমি জানি তুই একজন মাফিয়া, কিন্তু আমার তোকে ভয় পাই না। আজ আমি তোকে মারবই। ইব্রাহিমের কথা শুনে মাহাতিম থেমে যায়। মাহাতিম ভয় পায় মিমিকে নিয়ে যদি ও মিমিকে মেরে ফেলে। তখনই ইব্রাহিমের গুন্ডারা এসে মাহাতিমকে মারতে থাকে। মাহাতিমের মাথায় হকি স্টিক দিয়ে বারবার আঘাত করে ইব্রাহিম। মাহাতিম সব কিছু সহ্য করে শুধু মিমির জন্য। মাহাতিমকে আঘাত করছে দেখে মিমি কান্না করে দেয় আর চেঁচিয়ে ওদের বলে মাহাতিমকে না মারতে। তখনই তাহিরা ছুরি নিয়ে এগিয়ে যায় মিমির দিকে। কিছুক্ষণের মধ্যে মাহাতিমের বডিগার্ডরা এসে পৌঁছায় সেখানে। এসে দেখে ওরা মাহাতিমকে মারছে। তখন জুবান চেঁচিয়ে বলে ওঠে, তোরা আমার বসকে মারিস না। ইব্রাহিম তখন জোবানের দিকে তাকায়। সেই সুযোগে মাহাতিম ইব্রাহিমকে একটা লাথি মারে। ইব্রাহিম তাল সামলাতে না পেরে ছিটকে চেয়ে পড়ে। তারপর মাহাতিম ইব্রাহিমকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার মিমো পাখিকে মারতে চেয়েছিস, আমার কলিজায় আঘাত করেছিস, তোর তো সাহস কম না। বলে ইব্রাহিমকে মারতে থাকে। তারপর বডিগার্ডরা এসে ইব্রাহিম আর ওর লোকেদেরকে মারতে থাকে। অন্যদিকে তাহেরা মিমির পেটে ছুরি ঢুকিয়ে দেবে তার আগে মাহাতিম তাহেরার পেটে পরপর 4 বার ছুরি ঢুকিয়ে দেয়। মিমি সেটা দেখে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নেয়। মাহাতিম সাথে সাথে মিমিকে ধরে নেয় আর বডিগার্ডদের বলে ইব্রাহিমকে মেরে ও লাশ যেন কুমিরকে খেতে দেয়। তারপর মিমিকে নিয়ে রওনা দেয় হসপিটালের দিকে আর বডিগার্ডরা বাকি কাজ সম্পন্ন করে। গাড়িতে বসে মাহাতিম অনেকবার চেষ্টা করে মিমি জ্ঞান ফেরানোর, কিন্তু বারবারও ব্যর্থ হয়। মিমিকে হসপিটালে নিয়ে আসা হয়। ওর শরীরের সব আঘাতের জায়গায় ব্যান্ডেজ করে দেয়া হয়, কিন্তু এখনও মিমি জ্ঞান ফেরেনি। প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে। ডাক্তার বলেছে আরও 1 ঘন্টা পর জ্ঞান ফিরতে পারে। অতিরিক্ত ভয় আর দুর্বলতার আর আঘাতের কারণে এমন হয়েছে। মাহাতিমের মাথায়ও ব্যান্ডেজ করে দেওয়া হয়। 1 ঘন্টা পর মিমির জ্ঞান ফেরে। সবাই মিমির সামনে বসে আছে। মিমির মা, দাদিমা, রিমি, সামিয়া সবাই কান্না করছিল মিমির জন্য। মিমির জ্ঞান ফিরতেই সকলের মুখে হাসি ফুটে ওঠে। মাহাতিম মিমির সামনেই বসেছিল। মিমি মাহাতিমকে জড়িয়ে ধরে আর বলে, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আর তুমি এত কেন ভয় পাও বলো তো? এত ভয় পেলে কি চলে? তখনই মিমির মনে পড়ে 3 ঘন্টা আগের কাহিনী। মিমি ভয়ে মাহাতিমকে ছেড়ে দেয় আর মাহাতিমের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। মাহাতিম কিছু বুঝে উঠতে পারছে না হঠাৎ মিমির কি হলো। তাই মাহাতিম আবার মিমির কাছে যেতে নেয়। তখনই মিমি বলে ওঠে, আপনি একজন খুনি। আমার চোখের সামনে আপনি ওই শয়তান তাহেরাপুকে খুন করেছেন। মাহাতিম তখন মিমিকে বলে, আমি যদি ওকে না মারতাম তাহলে ও তোমাকে মেরে ফেলতো। আমাকে কিচ্ছু বোঝাতে আসবেন না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু জানি আপনি একজন খুনি। মাহাতিম আবারও মিমিকে বোঝায়, ওরা দুষ্টু লোক ছিল, তাই আমি ওদেরকে মেরে ফেলেছি, না হলে তোমাকেই ওরা মেরে ফেলতো। মিমি মাহাতিমের কথা বুঝতে চায় না, তাই ওর দাদাই দাদিমা মিমিকে বোঝায়। অতঃপর মিমি বুঝতে পারে। পরের দিন মিমিকে হাসপাতাল থেকে বাগান বাড়িতে নিয়ে যাওয়া হয়। মিমি এখন অনেকটাই সুস্থ, তাই রাতে ওদের বিয়ে হবে। অনেক গেস্টরা চলে গেছে, জরুরি কাজ ছিল তাই। কিছু গেস্ট থেকে গেছেন, বিয়ের পর চলে যাবেন সবাই। রাতে ধুমধাম করে মাহাতিম আর মিমির বিয়ে হয়ে যায়। মিমি বাসর ঘরে লম্বা ঘোমটা টেনে বসে আছে আর মাহাতিমের জন্য অপেক্ষা করছে, কিন্তু মাহাতিমের আসার কোনো খবর নেই। ও গেস্টদের আর অন্যান্য মেহমানদের বিদায় দিয়েছে। অনেকজন চলে গেছে, তাদের কাজ থাকার কারণে, না হলে কাল যেত সবাই। সবাইকে বিদায় দিয়ে মাহাতিম যায় নিজেদের রুমে, যেখানে ও আর মিমি আজ থাকবে। ঘরে ঢুকে মাহাতিম দেখতে পায় মিমি বেডের মাঝে বসে আছে, কিন্তু ওর কোনো নড়াচড়া নেই। মাহাতিম ভাবে হয়তো মিমি লজ্জা পাচ্ছে, তাই এরকমভাবে বসে আছে। তাই মাহাতিম চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে মিমি আগের মতোই বসে আছে। মাহাতিমের কেমন জানি একটা সন্দেহ হলো যে মিমি এমন করে কেন বসে আছে, নড়াচড়া করছে না।
তাই মাহাতিম মিমির কাছে যায়, মিমিকে ডাকে, দেখে মিমি বসে বসে ঘুমিয়ে পড়েছে। মাহাতিম মিমির এমন কাণ্ড দেখে হাসে আর বলে, এই মেয়ে কবে যে বড় হবে? এরকম করে কেউ ঘুমায়? সারা বেডটাই তো পড়েছিল ওর ঘুমানোর জন্য, কিন্তু না, ওনাকে বসে বসেই ঘুমাতে হবে। কিছুক্ষণ পর মাহাতিম মিমিকে হালকা একটু ধাক্কা দেয়, সাথে সাথে মিমির ঘুম ভেঙে যায়। মিমি দেখে মাহাতিম ওর সামনে দাঁড়িয়ে আছে, তাইও মাহাতিমকে বলে, আসলে আপনার জন্য আমি ওয়েট করছিলাম, কিন্তু আপনি এতক্ষণ ধরে আসছিলেন, তাই কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, এবার একটু ফ্রেশ হয়ে আসো, দেখবে ভালো লাগবে। কিছুক্ষণ পর মিমি ফ্রেশ হয়ে বাইরে আসে। মিমি একটা নীল কাতান শাড়ি পরেছে। মাহাতিম মিমিকে দেখে, মিমির দিকে কেমন নেশা ভরা চোখে তাকায়। মিমিকে যেন আজ অসম্ভব সুন্দর লাগছে। মাহাতিম মিমির দিক থেকে চোখ সরাতে পারছে না, কেমন নেশা চলে এসেছে। আজ তার এতদিনের অপেক্ষা শেষ হবে, নিজের করে নেবে তার মিমু পাখিকে। মাহাতিম আস্তে আস্তে মিমির দিকে এগিয়ে যায়। মিমি বুঝতে পারে মাহাতিম কি চায়। আজ যেন মিমি ও চায় ও পুরোপুরিভাবে মাহাতিমের হয়ে যেতে, মাহাতিমকে নিজের করে নিতে। মাহাতিম মিমির কাছে যেয়ে মিমির ঠোঁটে চেপে ধরে, এইভাবে কিছুক্ষণ মিমি ঠোঁটে চুমু খায়, তারপর ঠোঁট ছেড়ে মিমির ঘাড়ে চুমু খায়। মিমি অনেক লজ্জা পায়। কিছুক্ষণ পর মাহাতিম মিমিকে কোলে তুলে নিয়ে মিমিকে বিছানায় ফেলে দেয়। তারপর বাকিটা আর আপনাদের দেখা লাগবে না, ওদেরটা ওদেরই বুঝে নিতে দিন। পরের দিন সকালে মিমি দেখতে পায় ও মাহাতিমের বাহুতে শুয়ে আছে, আর মাহাতিম ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে, উপরে চাদর জড়ানো। মিমি মাহাতিমের দিকে তাকিয়ে মাহাতিমের মাথায় একটু হাত বুলায় আর মাহাতিমের কপালে একটা চুমু খায়, তারপর ওর ঠোঁটে একটা চুমু খায়। তখনই মাহাতিম চোখ মেলে তাকায় আর মিমিকে বলে, কি ম্যাডাম, রাতের ভালোবাসায় মন ভরেনি? আরও ভালোবাসা নিতে চাই বুঝি আপনার? মাহাতিমের কথা শুনে মিমি লজ্জা পায় আর উঠে চলে যেতে চায়। তখনই মাহাতিম মিমিকে আবার জড়িয়ে ধরে আর বলে, আরও একটু আদর করি আমার বউটাকে। মিমি বলে, রাতে তো অনেক আদর করলেন, আর না বাকিটা না হয়ে কাল করবেন। কালকের জন্য তো একটু বাঁচিয়ে রাখুন মশাই। কালকেরটা কালকে দেখা যাবে, আজকেরটা আজকেই করে নেই। 5 মিনিট পর মিমিকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার সাথে সাথে মিমি চাদর দিয়ে নিজেকে ঢেকে ওয়াশরুমে চলে যায়। এইভাবে ওদের দুষ্টু মিষ্টির সময় কাটতে থাকে। 5 বছর পর। পাপাই আমরা কখন কেক কাটবো? আর কত ওয়েট করব মাম্মাম আর মাম্মির জন্য? এতক্ষণ ধরে আসছে না কেন? আমার কিন্তু ওদের উপর অনেক রাগ হচ্ছে। বলে ফোন নিয়ে চলে যায় ওর মাম্মাকে ফোন দিতে। তখনই কারা বলে ওঠে, আমার বাবাই কি আমাদের সাথে রাগ করেছে নাকি? তখনই মাহিন পেছনে ঘুরে তাকায়, দেখে মিমি, রিমি আর আয়ান আর ওদের মেয়ে রিয়ানা দাঁড়িয়ে আছে। মাহিন রিয়ানার দিকে কিছুক্ষণ তাকিয়ে মিমি আর রিমিকে বলে, মাম্মি তোমরা এত লেট করলে কেন? আমি সেই কখন থেকে তোমাদের জন্য ওয়েট করছি। তখন মিমি মাহিনকে বলে, এই যে আমি কানে ধরলাম, আর কখনো এমন হবে না আমার বাবার যা। রিমিও একই কথা বলে তবুও মাহিন গাল ফুলিয়ে বসে থাকে। তারপর মিমি আর রিমি যে মাহিনের 2 গালে দুটো চুমু খেয়ে তখনই মাহিনের রাগ ভেঙে যায়। মাহিন ওর মাম্মাম আর মিম্মি দুজনকেই অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে মিমি আর রিমি দুজনেই ওকে অনেক ভালোবাসে। রিমি প্রায় সময় আয়নের সাথে ঝগড়া করে ওর নিজের বাড়িতে চলে আসতো, তাই ওর বেশি সময় মাহিনের সাথেই কাটে। ছোটবেলা থেকে আর রিমির মেয়েরও জন্ম হয় এই বাড়িতে থাকা অবস্থায়। আজও আয়ান আর রিমির ঝগড়া হয়েছিল, তাই রিমি এই বাড়িতে একা চলে এসেছিল। কিন্তু মিমি রিমিকে নিয়ে আয়ানদের বাড়িতে যায়। ওর আর আয়ানের ঝগড়া মিটিয়ে দিয়ে দুজনকেই নিয়েই ওর ছেলের বার্থডে পার্টিতে আসে। কিছুক্ষণ পর কেক কাটা হয়। মাহিন, মিমি, রিমি, মাহাতিম সবাইকে কেক খাইয়ে দেয়। সবার লাস্টে কেক খাওয়ায় রিয়ানাকে, আর ওর কানে কানে বলে, আজ তোকে অনেক কিউট লাগছে আমার বেবি ডল।
এইভাবেই দিন কেটে যায়। আরিয়ান আর সাইমারও বিয়ে হয়ে গেছে, ওদেরও একটা 1 বছরের মেয়ে আছে। সামিয়ারও বিয়ে হয়েছে মিমির মামাতো ভাই রেহানের সাথে। ওরাও দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে। আসসালামু আলাইকুম। অবশেষে গল্পটি শেষ হলো। সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন গল্পটাকে। সবার প্রতি কৃতজ্ঞ। পরিশিষ্ট ভবনের সবার মতো আপনাদের প্রতিটা সকাল প্রতিটা দিন দুর্দান্ত কাটুক। পরিশেষে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।